ওকে, আজকে আমাদের একটা অঙ্ক বাকি ছিল, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার নগদ প্রবাহ বিবরণী। হ্যাঁ, তো নগদ প্রবাহ বিবরণী হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের মানে ক্যাশ আসে এবং যায়, বিভিন্ন সোর্স থেকে ক্যাশ আসে এবং ক্যাশ চলে যায়। তো আমাদের যেই ক্যাশ আসে এবং যায়, এই ফ্লোটা দেখানোর জন্য হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা। মানে এখানে যেটা করতে হয় যে আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে দেখবেন আপনি, মানে একটা নেট ইনকাম বের হয়, তাই না? তো আমরা এর আগে যতগুলো অঙ্ক করছি সেখানে যে নেট ইনকাম, এই নেট ইনকামটা আসলে, বা নেট ইনকাম হচ্ছে 1,000 টাকা। তো আপনাকে যদি বলি যে এই নেট ইনকাম পুরোটা কি ক্যাশে, ক্যাশে হয়েছে কিনা নেট ইনকাম, মানে আপনার যে ইনকাম হচ্ছে 1,000 টাকা, আসলে আপনার ক্যাশে কি 1,000 টাকাই আছে কিনা, ঠিক আছে? বা আপনার হাতে যে ক্যাশ ব্যালেন্সটা আছে, এই ক্যাশটা, মানে এই নেট ইনকামটাই আর কি আপনার ক্যাশে, ক্যাশ আর নেট ইনকাম একই কিনা। দেখবেন আমরা আগের যে অঙ্কগুলো করেছি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, সেখানে কি ছিল, যে ধরুন স্যালারি ছিল, স্যালারি, তাই না? তো স্যালারির সাথে যদি বকেয়া থাকে তখন স্যালারি আমরা যোগ করেছি, তাই না? যোগ এক্রুড স্যালারি, এক্রুড স্যালারি, তখন আমরা কি করেছি, যোগ করেছি, ঠিক আছে? তারপরে আবার ধরুন সেলস, সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ ধরেন 5,000 টাকা। তো সেলস ধরেন আপনার, এই সেলস ধরেন বকেয়া সেলস হোক, অগ্রিম সেলস হোক, পুরোটাই কিন্তু আসছে, তাই না? ঠিক আছে। তো আমাদের মেইনলি অ্যাকাউন্টিংটা হচ্ছে এক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং, এক্রুয়াল, এক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং হচ্ছে যে নগদ এবং বাকি দুইটা হিসাবই হচ্ছে অ্যাকাউন্টিং এ আসবে। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি করবে, যে আপনার এক্রুয়াল বেসিসটাকে আপনার ক্যাশ বেসিসে রূপান্তর করবে, ঠিক আছে? আপনার যে বিভিন্ন সোর্স থেকে যে ক্যাশটা আসে, এটাকে ক্যাশ বেসিসে রূপান্তর করতে হবে। সো আমাদের এই যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তো আমরা হচ্ছে ইনডাইরেক্ট মেথডটা শিখবো। তো কারণ ইনডাইরেক্ট মেথডটা হচ্ছে সহজ। সো ক্যাশ আসে বিভিন্ন, আহ, আহ, বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ আসে একটা প্রতিষ্ঠানে, যেমন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তিনটা সোর্স থেকে ক্যাশ আসে। তো এই যে বিভিন্ন সোর্স থেকে যে ক্যাশ আসে এবং যায়, এইটা, এই ফ্লো গুলা দেখানো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ। সো এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম পার্টটা হচ্ছে কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার মানে মেনলি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে ক্যাশ ফ্লোটা আসে, অপারেটিং অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে নেট ইনকাম নিতে হবে, নেট ইনকাম। ইনডাইরেক্ট মেথডে প্রথমে নেট ইনকাম, একটা নেট ইনকাম থাকবে, সেই নেট ইনকামটা আমরা পাবো। তো এই নেট ইনকামটা আবার আমরা দেখেছি, দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, হ্যাঁ, যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি, তখন প্রথমে কি আসছে, সেলস রেভিনিউ, তাই না? সেলস রেভিনিউ। তারপরে এইটা থেকে বাদ গেছে কস্ট অফ গুডস সোল্ড, এটা বাদ দেওয়ার পরে আসছে কি, গ্রস প্রফিট। তারপরে এখান থেকে বাদ গেছে কি আপনার অপারেটিং এক্সপেন্স গুলো, তাই না? অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স সবগুলো বাদ গেছে। বাদ যাওয়ার পরে তারপরে আসছে নেট ইনকাম, ঠিক আছে? সো নেট ইনকাম একবারে শেষে। So, এই যে নেট ইনকামটা যে বেড়েছে, এই নেট ইনকামটা ধরেন 1,000 টাকা যদি নেট ইনকাম হয়, আসলে যে 1,000 টাকা নেট ইনকাম, মানে আপনার হাতে যে নেট ইনকাম 1,000 টাকাই আছে, মানে ক্যাশও যে 1,000 টাকা আছে তা না।
মানে এখানে আমরা পড়েছি সেলস, তারপর হচ্ছে বকেয়া সেলস, তারপর এখানে ছিল অপারেটিং অ্যাক্টিভিটি ছিল রেন্ট, রেন্টের মধ্যে ছিল আবার এক্রুয়াল রেন্ট। ঠিক আছে, তো অনেক বকেয়া টকেয়া যোগ বিয়োগ হয়ে কিন্তু এই নেট ইনকামটা আসছে। তো এখন আমাদের কি করতে হবে, যে এই নেট ইনকামটাকে ফুললি ক্যাশ বেসিসে রূপান্তর করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, রিভার্স করতে হবে, রিভার্স। নেট ইনকামটাকে আমাদের ঘষা মাজা করতে হবে। যেমন নেট ইনকাম ধরেন, এই নেট ইনকাম থেকে যেই সমস্ত নন ক্যাশ আইটেম গুলো আমার অ্যাডজাস্টমেন্ট, নন ক্যাশ আইটেম যেগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। নন ক্যাশ আইটেম, ঠিক আছে, নন ক্যাশ আইটেম গুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিভাবে? যেমন ধরেন আপনি বকেয়া সেলস, হ্যাঁ, যেমন ধরেন আপনি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রেভিনিউ থেকে যোগ হয়েছিল না বা বিয়োগ হয়েছিল এটা? হুম, তো বিয়োগ। রেভিনিউ, বিয়োগ। এটা তো একটা খরচ, তাই না? খরচ বিয়োগ। এটা বিয়োগ হয়েছিল, তাই না? জি। তাহলে তার মানে হচ্ছে একটা নন ক্যাশ আইটেম বিয়োগ হয়েছিল। আসলে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি তখন আমাদেরকে করতে হবে কি, যে নন ক্যাশ আইটেম যেগুলো বিয়োগ হয়েছে সেগুলো দিতে হবে যোগ, আর যেই সমস্ত নন ক্যাশ আইটেম যোগ হয়েছে সেগুলোকে দিতে হবে বিয়োগ। মানে আমাদেরকে কি করতে হবে, যে মানে যেহেতু আমরা ক্যাশে চলে যাচ্ছি, তাই নন ক্যাশ আইটেম যেগুলো বিয়োগ হয়েছিল সেগুলোকে যোগ করতে হবে। কারণ হচ্ছে তাহলে আমার কি, ওইটা তো বাদ যাওয়ার কথা নয় ক্যাশ বেসিসে, তাই না? ক্যাশ বেসিসে শুধু ক্যাশ আইটেম গুলো আসবে। সো এই অঙ্কে আমাদের এই কি করতে হবে, আমি একটু পিছিয়ে যাই, আমাদের একটু সিস্টেমে যাই। দেখেন, প্রথমে আমাদের করতে হবে কি, যে নেট, এই অঙ্ক করার সময় প্রথমে নেট ইনকামটাকে আমাদের লিখতে হবে একবারে শুরুতে। এই নেট ইনকামটাকে আমরা যোগ বিয়োগ করবো আর কি, বিভিন্ন আইটেম দিয়ে। ফার্স্ট অফ অল, অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেম গুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার মানে হচ্ছে এই নেট ইনকামের সাথে আমার ডেপ্রিসিয়েশন, যেগুলা খরচ, খরচ নন ক্যাশ খরচ সেগুলো যোগ হবে, আর নন ক্যাশ আয় সেগুলো বিয়োগ হবে। ডেপ্রিসিয়েশন যোগ দিতে হবে, কারণ ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, এটা বিয়োগ হয়েছে, এটা করতে হবে যোগ। সেল, লস অন সেল অফ অ্যাসেট, যদি কোনো ধরেন ফার্নিচার একটা 1,000 টাকা দাম ছিল, ওইটা 800 টাকায় সেল করা হয়েছে, তাহলে 200 টাকা লস হলো না? এই লসটাকে এখানে যোগ দিতে হবে, কারণ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই লসটা এক্সপেন্স হিসাবে যেত, এক্সপেন্স হিসাবে গিয়েছিল। আপনি যখন এই অঙ্ক করবেন তখন আপনাকে মনে করতে হবে কি, আপনি ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট এগুলো করে ফেলেছেন, করার পরে তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতেছেন। যে আমি এখন দেখি, আমি আমার প্রফিটটাকে ক্যাশে কনভার্ট করে দেখি আসলে কত টাকা আমার ক্যাশ লেনদেন হচ্ছে। আর যদি ফার্নিচার বিক্রি করে আপনার লাভ হয়, যেমন 1,000 টাকা ফার্নিচার আমি 1200 টাকা সেল করেছি, তো 200 টাকা আমার লাভ হয়েছে, তাই না? এই 200 টাকা আমাকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। মানে আমি বললাম যে খরচ বকেয়াগুলো যোগ, আয় বকেয়াগুলো বিয়োগ। এটা মনে রাখতে হবে, খরচ বকেয়াগুলো যোগ, আয় বকেয়াগুলো বিয়োগ। কারণ খরচ বকেয়াগুলো বিয়োগ হয়েছিল সেগুলোকে রিভার্স করতে হবে। মানে যখন আপনি এই অঙ্ক করবেন তখন রিভার্স কথাটা আমাকে মাথায় ঢুকাইতে হবে, রিভার্স, বিপরীত করতে হবে। যেটা আপনি করে আসছেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যোগ করে আসছেন বা বিয়োগ করে আসছেন, ওইটাকে রিভার্স করতে হবে। যেমন আমার যদি ফার্নিচার অ্যাসেট সেল করে লাভ হয়, তাহলে সেটা আমার রেভিনিউর পাশে গিয়ে যোগ হইতো, তাই না? এটা করতে হবে আমার বিয়োগ।
আর আর অন্যান্য নন ক্যাশ আইটেম যদি থাকে সেগুলো আমাকে যোগ দিতে হবে, মানে যদি থাকে। তো এটা আমি অ্যাডজাস্ট করবো, মানে আমি করতেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা যদি আপনারা পারেন তাহলে সবই পারবেন। এরপরে আমাদের কি করতে হবে, যে ব্যালেন্স শিট আইটেমের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যালেন্স শিট আইটেম, এটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আইটেম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আইটেম। এরপরে ব্যালেন্স শিট আইটেমে আমাদের খেয়াল রাখতে হবে কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট লাইবিলিটি, এই জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে, আর কোথাও না। কারেন্ট অ্যাকাউন্ট আর কারেন্ট লাইবিলিটি, এই দুই জায়গায় আমাকে একটু খেয়াল রাখতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট সরি কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটের মধ্যে কারা কারা আছে, যেমন আপনার আছে ইনভেন্টরি, এখানে ক্যাশ আসবে না, ক্যাশ তো আমার ক্যাশ প্লেসমেন্ট করতেছি। ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল। আর কারেন্ট লাইবিলিটি আছে অ্যাকাউন্টস পেয়েবেল, এগুলো। সো আমাকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটে যদি, যেগুলো আমার কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, এখানে দুইটা সাল দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে 2024, একটা দেওয়া থাকবে 2025। 2024-এ 1000, 2025-এ যদি 1200 হয়, ধরেন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে 2025-এ এসে কারেন্ট অ্যাসেটটা বাড়ছে। তো কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, এটা করতে হবে বিয়োগ, রিভার্স। আর কারেন্ট অ্যাসেট যদি কমে, সেটা করতে হবে যোগ। আর কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে, সেটা করতে হবে যোগ। আর কারেন্ট লাইবিলিটি যদি কমে, সেটা করতে হবে বিয়োগ। ঠিক আছে, তো আমরা একটু দেখাই এই অঙ্কটা। আমরা কারেন্ট, এই যদি কারেন্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পারি, তাহলে আমরা সবই পারবো, বাকিগুলো একদম সহজ। যেমন আমি এই অঙ্কটা একটু দেখি। ঠিক আছে, এই অঙ্কটা এই অঙ্কটা আমরা একটু দেখি। না, আমাদেরকে করতে হবে কি, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে ক্যাশ 2023, 2024, 2 সালের দেওয়া থাকবে পরীক্ষায়। আচ্ছা ভাইয়া, ওই যে ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য যে একটা আলাদা শীট একটু একটু জোরে, একটু জোরে বলেন আপু। বলতে যাচ্ছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য যে আলাদা একটা শীট দিয়েছেন, ওখান থেকে কি করব না? হ্যাঁ, ওইখান থেকেই তো, ওইখান ও, থেকে তো করতেছি আমরা, ওই যে 40 নম্বর পেজে দেখে, পেজ নাম্বার 40, শীট শীট 2, ম্যাথ শীট 2। ওকে, দেখেন, এটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম, ঠিক আছে। আর এইখানে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া থাকবে। নেট ইনকাম, ক্যাশ ডিভিডেন্ড, বন্ডস পেয়েবল, কমন স্টক, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সেলস ফর দ্য ইয়ার ওয়াজ এত। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের নিয়মে প্রথমে ছিল আমি নেট ইনকাম নিয়ে শুরু করব। তাহলে আমি প্রথম বের করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, লিখলাম নেট ইনকাম। এই নেট ইনকামটাকে আমরা মানে বিভিন্ন ভাবে অ্যাডজাস্টমেন্ট করব। নেট ইনকাম লিখলাম, তো শুরুতে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট গুলো। প্রথমে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা খরচ, তাই না? নন ক্যাশ এক্সপেন্স, এটা যোগ দিতে হবে। ডেপ্রিসিয়েশন, এটা যোগ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ। এরপরে আমাদের কি করতে হবে, যে নন ক্যাশ আইটেম এখানে আর নাই, এখানে যাওয়ার মতো আর নাই, আমাদেরকে চলে যেতে হবে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটে ক্যাশ বাদে বাকিগুলাই করতে হবে, ঠিক আছে। এই অঙ্ক হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। অঙ্কতে যে এই এই যে এইটা এইটা যদি মিলে যায়, তাহলে এই অঙ্ক হয়েছে, আপনি মনে রাখবেন।
এখন কারেন্ট অ্যাসেট এখানে আছে একটা দুইটা, তাহলে কারেন্ট অ্যাসেট এখানে বাড়ছে না কমছে? 23 থেকে 24-এ বলেন, শ্যামলী আপা বলেন। কারেন্ট অ্যাসেট কারেন্ট বাড়ছে, অ্যাসেট বাড়ছে। কত বাড়ছে? উম, 9,000 টাকা জি নাকি? তো আমাদের ইয়ে ছিল কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে করতে হবে বিয়োগ, ঠিক আছে? তাহলে 9,000 টাকা আমাদের মাইনাস করতে হবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 9,000। আর ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট এটা বাড়ছে না কমছে? কমে গেছে তাই না? জি তো কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমাদের করতে হবে যোগ। তাহলে ইনক্রিজ ইন ইনভেন্টরি যোগ। এটা কেন হয়েছে আমি বলি আপনাদেরকে। যেমন ইনভেন্টরি কমছে, তার মানে কি ইনভেন্টরি আপনি কিছু বিক্রি করছেন, বিক্রি করে টাকা আসছে তাই না? হুম, এই জন্য এটা ক্যাশের সাথে যোগ। আর অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছিল, বিয়োগ করা হয়েছে কেন? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল কার সাথে সম্পর্কিত বলেন তো? অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল কার সাথে রিলেটেড? এই হ্যাঁ, সেলের কিসের সাথে? সঙ্গে সেলস এর সাথে, সেলস। রাইট। মানে সেল, শুধু সেলস বললে হবে না, এক ক্রেডিট সেল, তাই ঠিক আছে, বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে আপনি যদি বাকিতে সেল করেন তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে না কমবে? হ্যাঁ, সেল করলে পারবে। রিসিভেবল বাড়বে। বাড়বে। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে তাই না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যদি বাড়ে তাহলে তাহলে আপনার টাকা কি পাইছেন? আপনি পান নাই তাই না? এই জন্য এটা এই জন্য এটা বিয়োগ হয়, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট রিসিভেবল বাড়া মানে কি, আপনি টাকা পান নাই, এই জন্য এটা বিয়োগ। আর আপনার কারেন্ট অ্যাসেট যদি কমে তার মানে হচ্ছে কি আপনার টাকা পাইছেন দেখে তো কমছে। এটা যদি 76,000 জায়গায় 70,000 হইতো তার মানে 6,000 টাকা আদায় হয়েছে দেখে এটা কমছে, ঠিক আছে? এই লজিক্যালি বুঝিয়ে দিলাম আর কি। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট অ্যাডজাস্টমেন্ট করা শেষ। এখন কারেন্ট লাইবিলিটিস আমরা যাই। কারেন্ট লাইবিলিটি একটাই আছে এখানে, অ্যাকাউন্টস পেয়েবেল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবেলের সাথে সম্পর্কিত হচ্ছে কি পজিটিভ, মানে লাইবিলিটির সাথে পজিটিভ রিলেশন। তাহলে লাইবিলিটি বাড়ছে না কমছে? এটা কমছে। 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 তা লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবেল কখন কমে? টাকা পরিশোধ করলে কমে তাই না? নাকি পাওনাদারকে টাকা পরিশোধ করলে তো কমে। তাহলে কয় টাকা পরিশোধ করছি আমরা? 13,000 নাকি? তাহলে এটা হবে মাইনাস হবে 13,000 টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে তাহলে হবে যোগ, কারেন্ট লাইবিলিটি যদি কমে তাহলে হবে বিয়োগ। আর কারেন্ট অ্যাসেট যদি বাড়ে হবে বিয়োগ, কারেন্ট অ্যাসেট যদি কমে হবে যোগ, মানে রিভার্স রিলেশন, ঠিক আছে? তাহলে আমাদের 13,000 টাকা যোগ হবে। 13,000 টাকা এই যে যোগ, ঠিক আছে, এই যে 13,000 টাকা, 13,000 বিয়োগ টাকা হবে। সরি বিয়োগ, ওই যে পরিশোধ করা হয়েছে। আচ্ছা, সো এখানে যেটা আমাদের, দিচ্ছেন আপনি, হ্যাঁ, এখানে যেটা মানে যেটা লেখা হয়েছে আপনার 47,000 মাইনাস 34,000, এটা না হ্যাঁ, লিখে যদি আমি 34,000 মাইনাস 47,000 দিয়ে 13 ব্র্যাকেটের মধ্যে লিখে দিই তাহলে কোনো হবে না? সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই নেট ইনকাম থেকে এগুলো অ্যাডজাস্টমেন্ট করলে কত আসে? 1,36,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং, ঠিক আছে? এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বলেন। আমি এখানে আরেকটা দেখাই দিই।
এখানে একটা দেখেন, ডেপ্রিসিয়েশন সবসময় একরকম থাকে না। ডেপ্রিসিয়েশন একটু টিয়ে হয় অনেক সময়, হ্যাঁ একটু পেস লাগাই দেয় ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে অনেক সময়। ওকে, আমরা এই অঙ্কটা একটু দেখি। এখানেও ব্যালেন্স শিট দেওয়া আছে একটা, আর এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া, অপারেটিং এক্সপেন্স ইনপুট। প্রথমে আমি নেট ইনকাম দিয়ে শুরু করি। নেট ইনকাম কোথায় আছে? এই যে নেট ইনকাম। নেট ইনকাম 2020 সালে আছে 42,000 টাকা। এই যে 42,000 আমি লিখলাম। লেখার পরে আমি দেখি এখানে ডেপ্রিসিয়েশনের অবস্থা কি। ডেপ্রিসিয়েশন, অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 42,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? হুম, তাড়াতাড়ি বলেন। যোগ হবে। যোগ হবে, হ্যাঁ। এটা নন ক্যাশ এক্সপেন্স, তাই না? এই জন্য যোগ হচ্ছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ, নন ক্যাশ এক্সপেন্স গুলো আমাকে যোগ করতে হবে, কারণ এই নন ক্যাশ আইটেমটা বিয়োগ হয়ে নেট ইনকাম বেরিয়েছিল। তার মানে বাদ যাওয়ার কথা না ক্যাশ বেসিসে, কিন্তু বাদ দিয়ে আসছে। আমি সেটাকে আবার যোগ করব, তাহলে আমার ক্যাশে রূপান্তর হয়ে গেল। তারপরে দেখা আছে চার্জেস ফ্রম প্রিপেড এক্সপেন্স 5,720। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স, তার মানে আমি 5,720 টাকা আমি পরিশোধ করছি। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স কি বাদ গেছিল, তাই না? প্রিপেড এক্সপেন্স বাদ গেছিল। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যখন এক্সপেন্স ছিল ধরেন 20,000 10,000 টাকা, আর এক্সপেন্স যদি প্রিপেইড হয় তাহলে সেটা বাদ গেছিল, তাই না? তাহলে বাদ যদি এটা সরি, এটা হচ্ছে কি, এটা আমাদের প্রিপেড এক্সপেন্স 5,720 টাকাটা পরিশোধ করা হয়েছে প্রিপেড এক্সপেন্স, তাহলে এটা হবে বিয়োগ। তাহলে আমাদের প্রিপেড এক্সপেন্স 5,720 টাকা, এটা বিয়োগ। এই যে এখানে, এখানেও প্রিপেড এক্সপেন্স হয়েছে, এই যে আছে এখানে প্রিপেড এক্সপেন্স। আমরা কারেন্ট অ্যাসেটটা দেখি এখন, কারেন্ট অ্যাসেটটা অ্যাডজাস্টমেন্ট করি এই তিনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবলটা কমছে, তাই না? তো অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তাহলে হবে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তাহলে হবে কি বলেন? অ্যাকাউন্ট রিসিভেবল সাথে যদি কমে কি হবে, যোগ না বিয়োগ? যোগ হবে। কেন যোগ হবে না? অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তার মানে কি, মানে আপনি টাকা পাইছেন, টাকা আদায় হয়েছে। অ্যাকাউন্ট কমা মানে কি, আপনার টাকা আদায় হয়েছে আপনার। তাহলে এখানে কত আসবে? 21,000 টাকা যোগ। এই যে 21,000 টাকা আমরা যোগ দিলাম। ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, তার মানে বিয়োগ হবে। তাহলে এটা ডিফারেন্সটা যা হয় বিয়োগ। আর প্রিপেড এক্সপেন্স, এটা থেকে এটা বাদ, প্রিপেড এক্সপেন্স কমছে, তার মানে হচ্ছে আমি আরো পরিশোধ করছি টাকা। প্রিপেড এক্সপেন্স, তার মানে কারেন্ট অ্যাসেটটা কমছে, কমলে হবে কি, বিয়োগ কমলে হবে। কি হবে, বিয়োগ হবে। তাহলে এই যে বিয়োগ, সরি ইনক্রিজ ইন, না প্রিপেড এক্সপেন্স কি ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে? এটা কারেন্ট প্রিপেড কমলে এক্সপেন্স 5,720, প্রিপেড 5,720 ডিক্রিজ করছে। এটা ডিক্রিজ করলে তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের বিয়োগ হবে। ঠিক আছে, আর সরি ডিক্রিজ করলে তো আমাদের যোগ হবে। ডিক্রিজ করে যোগ হয় না আমাদের? ও সরি সরি, ডিক্রিজ করলে তো যোগ হয়, কারণ টাকা আদায় হয় আমাদের। এই কারেন্ট অ্যাসেটের সাথে তো আমাদের রিভার্স রিলেশন। কারেন্ট অ্যাসেটের সাথে রিভার্স রিলেশন মানে ওটা যদি যোগ হয় বিয়োগ, ওটা যদি বাড়ে তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর যদি কমে তাহলে আমাদের যোগ করতে হবে।
কিভাবে একটা জিনিস মনে রাখেন যে ইনভেন্টরি দিয়ে আপনি মনে রাখেন যে ইনভেন্টরি যদি কমে তার মানে কি আপনি কিছু সেল করে টাকা পেয়েছেন, আর অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তার মানে কি আপনি অ্যাকাউন্ট রিসিভেবল টাকা আদায় হয়েছে। এইভাবে একটা দিয়ে ওগুলো বাকিগুলোকে বুঝে নেন। হ্যাঁ, তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটে পাওয়া গেছে এই কয়টা। আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে বাড়ছে, তাহলে এটা যদি বাড়ে তাহলে যোগ হবে, এটার সাথে পজিটিভ রিলেশন। 7,730 টাকা আমাদের যোগ দিতে হবে। So, আমাদের আরেকটা আইটেম ছিল এখানে যে অ্যাসেট যদি সেল করে, অ্যাসেট সেল করলে লাভ হয় বা লোকসান হয়। যদি সম্পদ সেল করে লাভ বা লোকসান হয়, এই দুইটা লাভ লোকসানটা আমাদের এখানে লিখতে হবে। যদি লোকসান হয় তাহলে যোগ দিতে হবে, আর লাভ হলে আমাদের বিয়োগ দিতে হবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমরা দেখি অ্যাসেট সেল করছে কোনটা, ল্যান্ড ওয়াজ সোল্ড, এটা এটা আমাদের ওপেন অ্যাক্টিভিটিস এর কাজ না, ক্যাশ ডিভিডেন্ড এটাও না, নেট সেলস। ইকুইপমেন্ট, এই যে 5 নাম্বারটা, ইকুইপমেন্ট ওয়াজ পারচেসড ফর 88,000 টাকা ক্যাশ, মানে একটা ইকুইপমেন্ট 88,000 টাকায় ক্যাশে কেনা হয়েছিল। ইন এডিশন, ইকুইপমেন্ট কস্টিং 22,000 টাকা উইথ এ বুক ভ্যালু অফ 10,000 টাকা ওয়াজ সোল্ড ফর 6,000 টাকা ক্যাশ। এটার মানে হচ্ছে এটা তো ইকুইপমেন্ট পারচেস করছে, এটার কোনো হিসাব নেই এখানে। এখানে হিসাব হচ্ছে ইকুইপমেন্টের একটা খরচ, ইকুইপমেন্টের কস্ট ছিল 22,000 টাকা, যেটার বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা। বুক ভ্যালু সমান সমান কি? বুক ভ্যালু সমান সমান কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে বুক ভ্যালু, মানে অবশিষ্ট ভ্যালু যেটা থাকে। ওই মেশিনটার অবশিষ্ট ভ্যালু ছিল 10,000 টাকা, ওইটা বিক্রি করা হয়েছে 6,000 টাকা। তার মানে আমার মেশিনের বুক ভ্যালু ছিল 10,000, আমি সেল করেছি 6,000 টাকা দিয়ে। তার মানে আমার প্রফিট এবং লস এটা হিসাব হবে কিভাবে? প্রফিট আর লস সমান সমান বুক ভ্যালু মাইনাস সেল প্রাইস, সেল ভ্যালু। আপনারা পরীক্ষার সময় এইভাবে বের করবেন যে প্রফিট এন্ড লস বুক ভ্যালু মাইনাস সেল ভ্যালু। তাহলে বুক ভ্যালু কত? 10,000 টাকা মাইনাস সেল ভ্যালু হচ্ছে 6,000 টাকা। তার মানে এটা আমার লোকসান হয়েছে, লস। লস হয়েছে 4,000 টাকা। সো আমার যদি লোকসান হয় তাহলে এটা আমার যোগ করতে হবে। তাহলে আমাদের এটা করতে হবে যোগ, লস অন সেল অফ ইকুইপমেন্ট 4,000 টাকা যোগ। কারণ এই লাভ লোকসান যেগুলো হিসাবায়ন হয় এগুলো হচ্ছে নন ক্যাশ লাভ লোকসান। এটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করছি তখন বিয়োগ দেওয়া ছিল, এখন করতে হবে যোগ। বলছি না, যখন আপনি অঙ্ক করবেন তখন মনে রাখবেন আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আপনি করে ফেলছেন, করে ফেলার পরে ওই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটকে আপনি ক্যাশে রূপান্তর করতেছেন। এই জন্য আপনাকে বাকিগুলো এবং নন ক্যাশ আইটেম গুলো আপনাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো ক্যাশ ফ্লো এখানে ফ্রম অপারেটিং, এখানে দেখা যাচ্ছে আপনি এক এক জায়গায় মানে এক এক ফরম্যাটে ম্যাথ গুলি করা হয়েছে, তো আমরা কোনটা ফলো করব? প্রথমে যেটা করলাম তো ওইখানে কিন্তু কোনো টেবিল ছিল না, এখন টেবিলে চলে আসছে। কোন টেবিল ছিল না? টেবিল ছিল তো। প্রথম যে ইয়াতে ছিলাম আমরা, পায়োনিয়ার, যেটা আপনার 31 এই যে ডিসেম্বরের 1 এটা লাখ। এটা এটা জি জি জি। এই যে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। না না জি। টেবিল করতে হবে, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি। টেবিল তো ও আচ্ছা ডেফিনেটলি আচ্ছা। করতে হবে, ও আচ্ছা টেবিল আচ্ছা তো করতে হবে। আচ্ছা এটা তো আমার আবার শেখানোর জন্য যে দাগ বাগ দিয়ে ইয়ে করছি, আচ্ছা। বুঝছেন? টেবিল লাগবে। বলেন আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে? অঙ্ক করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আশা রাখি আপনারা পারবেন। আমি আবারও বলি, আমরা 3টা ধাপে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি। একটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
অপারেটিং অ্যাক্টিভিটিসে কোনগুলো যাবে? নেট ইনকাম, আর হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম, মানে যেটার মধ্যে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেমে আপনার নন ক্যাশ আইটেম থাকে একটা, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর যেহেতু অপারেটিং ক্যাশ ফ্লো আমরা বের করতেছি, এখন আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে? তো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে করতে হবে বিয়োগ, কারেন্ট অ্যাসেট যদি কমে করতে হবে যোগ। অপরদিকে কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে করতে হবে যোগ, কারেন্ট অ্যাসেট যদি কারেন্ট লাইবিলিটি কমে করতে হবে বিয়োগ। এই যে এখানে সূত্রটা কিন্তু সুন্দরভাবে এখানে লেখা আছে, এই যে। ঠিক আছে? এটা এই টেবিলটা মাথার মধ্যে রাখলে পরীক্ষার সময় পারবে। এখন আমরা দেখি আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আমরা কিভাবে করব। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, হ্যাঁ। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে, ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি ফিক্সড অ্যাসেট পারচেস করবেন বা ফিক্সড অ্যাসেট সেল করবেন। ঠিক আছে? এটা যখনই ইনভেস্টমেন্ট কথাটা আসবে তখন মনে রাখবেন যে ফিক্সড অ্যাসেট। আপনি একটা ব্যবসা করতে গেলে ফিক্সড অ্যাসেটই তো কিনেন, তাই না? তো এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। কোন একটা ধরেন একটা প্রিন্টের ফ্যাক্টরি দিতে চান, আপনাকে একটা মেশিন কিনতে হবে, তো এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। সো আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস শুধু আসবে অ্যাসেট পারচেজ, অ্যাসেট সেল। আচ্ছা, অ্যাসেট পারচেজ করলে ক্যাশ টাকা যায় নাকি আসে? ক্যাশ চলে যায়। ক্যাশ চলে যায়। আর অ্যাসেট সেল করলে ক্যাশ আসে। আসে, তাই না? তাহলে আমাদের এখন দেখতে হবে যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, আমরা দেখি অ্যাসেট বাই এন্ড সেল কি আছে। দেখি আমরা এদিকে কিছু বলা আছে কিনা। অ্যাসেট বাই এন্ড সেলের ব্যাপারে এখানে কিচ্ছু বলা নাই এইখানে। তাহলে আমাদের বার এই ফিক্সড অ্যাসেট হচ্ছে এই দুইটা। ল্যান্ড, ল্যান্ড কি বাড়ছে না কমছে 23 থেকে 24-এ? ল্যান্ড বাড়ছে না কমছে বলেন? কমছে। কমছে মানে কি, কিনছেন না বিক্রি করছেন? এটা হয়েছে। কমে কখন? যখন সেল করে ফেলবেন তখনই তো কমে যায়, পারচেজ তাই না? পারচেস পারচেস না, সেল করা হয়েছে। অ্যাসেট কিনলে সে না বাড়ে। আপনার বাসায় দুইটা ফ্রিজ আছে, এখন আমি বাসায় যেয়ে দেখলাম একটা ফ্রিজ, তার মানে আগে আরেকটা কি করছেন, সেল করে ফেলছেন। সেল করে নগদ টাকা আসছে, তাই না? জি। কাজে ল্যান্ড সেল, তাহলে আমাদের 25,000 টাকা ডিফারেন্স, এটা করতে হবে যোগ। ল্যান্ড সেল করে টাকা আসছে আমার হাতে। ইকুইপমেন্ট বাড়ছে না কমছে? 2 লাখ থেকে 2,60,000-এ আসছে, তার মানে 60,000 টাকা বাড়ছে, তার মানে আমি ইকুইপমেন্ট পারচেস করছি। তো পারচেস করলে আমার ক্যাশ টাকা চলে যায়, তাহলে 60,000 টাকা হবে বিয়োগ, সিম্পলি। ঠিক আছে? তাহলে ল্যান্ড সেল 25,000 টাকা যোগ, পারচেজ হবে ইকুইপমেন্ট 60,000 টাকা বিয়োগ। সো এই দুইটা আমার এখানে, তাহলে এইটা আমাদের এই যে এই দুইটা যোগ করলে আসে নেগেটিভ, এই দুইটা আসলে আসে নেগেটিভ, আসে নেগেটিভ 35,000। দেন আমাদের এটা বেড়ে গেল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এটা বেরোলো। ওকে, এরপরে আমরা বের করব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্স বলতে কি বোঝায়? ফাইন্যান্স বলতে বোঝায় মোট কথা আপনার একটা প্রতিষ্ঠান যেভাবে ক্যাপিটাল রেজ করে, ঠিক আছে? ক্যাপিটাল রেজ করে মানে টাকা সংগ্রহ করে, অর্থ সংস্থান করে, এটাকে বলে ফাইন্যান্স। দুইটা সোর্স আছে ফাইন্যান্সিং করার, মানে প্রত্যেকটা কোম্পানির টাকা মানে ফান্ড কালেকশনের দুইটা উপায় আছে, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আর আরেকটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে শেয়ার বাজার, আর মানি মার্কেট হচ্ছে ব্যাংক। শেয়ার বাজারে সারে কি, বন্ড, শেয়ার,
ডিবেঞ্চার, আর মানি মার্কেট থেকে নেয় ব্যাংক লোন। ঠিক আছে, এইগুলা আমার এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে, মানে প্রতিষ্ঠান তার অর্থ সংস্থান যেখান থেকে করে সেগুলো যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এগুলো কেন দরকার? কারণ প্রতিষ্ঠান যদি টাকা দরকার করে তখন বাজারে বন্ড ছাড়ে, বন্ড ছাড়লে টাকা আসে, বন্ড যদি বিক্রি করে জনগণ টাকা দিয়ে বন্ড কিনে, তার মানে বন্ড যদি ইস্যু করে তাহলে আমার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হবে যোগ। বন্ড যদি কমে যায় তার মানে বন্ডের টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে সেটা করতে হবে বিয়োগ। শেয়ার যদি ইস্যু করে তাহলে শেয়ার ইস্যু করলে টাকা আসে, তার মানে সেটা করতে হবে যোগ। ব্যাংক থেকে লোন নিলে টাকা আসে, তার মানে সেটা যোগ। ব্যাংকের লোন পরিশোধ করলে টাকা চলে যায়, সেটা হবে বিয়োগ। ওকে, তাহলে এখানে শুরু যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো। আর একটা জিনিস বলি আমি, কনভার্সন। কনভার্সন যদি থাকে, কনভার্সন মানে ধরেন একটা বন্ড, শেয়ার, শেয়ার এবং বন্ড, যদি বন্ডকে শেয়ারে কনভার্ট করে, হ্যাঁ বন্ডকে শেয়ারে কনভার্ট করে এবং শেয়ারকে ধরেন বন্ডকে কনভার্ট করলো, বন্ডে কনভার্ট করলো, তাহলে এই যে কনভার্সন যদি হয় তাহলে কিন্তু কোনো ক্যাশের কোনো ইনভলভমেন্ট থাকে না। একটা দিয়ে আরেকটা কনভার্ট করছে, তখন কিন্তু কোনো ক্যাশ লেনদেন হয় না, সেগুলো কিন্তু কোথাও আসবে না। ঠিক আছে, সেগুলো কিন্তু কোথাও আসবে না, যেগুলো আপনার মানে ইসে কনভার্ট করে, মানে একটা থেকে একটা কনভার্সন করে, সেগুলো কোথাও আসবে না, কারণ সেখানে তো টাকার ইনভলভমেন্ট নাই। তাহলে আমরা এখন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করি। আমরা দেখি ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা আমরা পাবো হচ্ছে এই লাইবিলিটির পাশে, এইদিকে পাবো ইকুইটি এবং এই যে লং টার্ম, লং টার্ম লং টার্ম লং টার্ম লাইবিলিটি এবং ইকুইটি এখানে পাবো। ঠিক আছে, আমরা এই যে ব্যালেন্স শিটকে কয় ভাগে ভাগ করতে পারি, আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিস বের করব তখন আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি এখানে হাত দিতে হবে। যখন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করব তখন ফিক্সড অ্যাসেটে হাত দিতে হবে। যখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করব তখন লং লং টার্ম লাইবিলিটি এবং ইকুইটি এই দুইটা আমার হাত দিতে হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে আমি একবার দেখি এখানে কি কি আছে অ্যাডজাস্টমেন্টে। এই যেগুলো বাড়ছে কমছে দেখেন, লং টার্ম বন্ডস পেয়েবেল এটা কমছে, স্টক পেয়েবেল এটা হচ্ছে বাড়ছে। ঠিক আছে, বন্ডস পেয়েবেল এবং স্টক এই দুইটা বাড়ছে, তার মানে হচ্ছে এখানে কিছু বলা আছে কিনা। ক্যাশ ডিভিডেন্ড 60,000 টাকা ওয়াজ ডিক্লেয়ার্ড এন্ড পেইড। আচ্ছা, ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড পরিশোধ করছে, তার মানে এটা ফাইন্যান্সিং এ যাবে। ঠিক আছে, এটা ফাইন্যান্সিং এ যাবে, তাহলে ডিভিডেন্ড দিলে টাকা চলে যায়, তাহলে এটা চলে যাবে ফাইন্যান্সিং এ, মাইনাস হবে। বন্ডস পেয়েবেল অ্যামাউন্টিং টু 50,000 টাকা ওয়াজ রিডিম ফর ক্যাশ 50,000 টাকা। তার মানে যে বন্ডস পেয়েবেল রিডিম করা হয়েছে, রিডিম করা হয়েছে মানে কোম্পানি টাকা দিয়ে বন্ড ফেরত নিছে, তার মানে এটা হবে 50,000 টাকা মাইনাস। কমন স্টক ওয়াজ ইস্যুড 50,000 টাকা ক্যাশ, কমন স্টক 50,000 টাকা ক্যাশে মানে ইস্যু করা হয়েছে, তার মানে কমন স্টক ইস্যু করলে জনগণ টাকা দিয়ে আমাদের কাছ থেকে স্টক কিনে, তার মানে 50,000 টাকা যোগ। তাহলে এই তিনটে আমাদের এখানে, হ্যাঁ, পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড বিয়োগ, রিডেমশন অফ বন্ড বিয়োগ, ইস্যুয়েন্স অফ কমন স্টক যোগ। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটে অ্যাডজাস্টমেন্ট করলে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এই এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা 60 কত 110 থেকে 50 থেকে 60, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 60,000 টাকা। তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশ, এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে
এটা বাদ, এটা বাদ, দেওয়ার পর হচ্ছে 41,000 টাকা। এই ওভার অ্যাক্টিভিটিস থেকে এটা বাদ দেওয়ার পরে 41,000 টাকা আসছে। এইটার সাথে যোগ দিতে হবে এই যে বিগিনিং ক্যাশ ফ্লো, মানে গত বছরের ক্যাশ ফ্লো। গত বছরের ক্যাশ ফ্লো এটা যোগ দেওয়ার পরে যদি এই 63,000 মিলে, এই যে এটা পরের বছরটা, তাহলে বুঝবেন আপনার অঙ্ক কারেক্ট হয়েছে। এই 22,000 যোগ, তারপরে ক্যাশ ফ্লো এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড 63,000। এখন বলেন আপনাদের কোশ্চেন গুলো বলেন। বলেন, শ্যামলী আপা বলেন, কোনো কোশ্চেন আছে নাকি? বস, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন না ভাই। বস, আমি ইকোনমিক্স এর স্টুডেন্ট, এমবিএ করতে গিয়ে 100 মার্কস অ্যাকাউন্টিং, এইটুকুই হচ্ছে আমার থলিতে অ্যাকাউন্টিং এর অভিজ্ঞতা। তো তা দিয়ে এত কিছু মাথায় রাখা সম্ভব না, এগুলো না করলেও কি পাস করতে পারবো? কি বলেন, আপনি তো খুব ভালো অ্যাকাউন্টিং করতেছেন আমি দেখতেছি। ওই যে বললাম এমবিএ করার সময় যেটুক, কিন্তু এইটা আমার কাছে একদম মাথার উপর দিয়ে গেছে। আমি খুবই ভয় পাচ্ছি, এটা আমার দ্বারা সম্ভব এইটাই না। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লোটাই বলছি আর কি। ক্যাশ ফ্লো হচ্ছে সবচেয়ে সোজা, আপনি বাসায় একটু করেন, ঠিক আছে? আমি আরেকটা অঙ্ক আপনাদের সামনে করাই দিই, ঠিক আছে? স্যার এই পর্যন্ত ওই যে ইনকাম স্টেটমেন্টটাই সবচেয়ে কঠিন লাগছে, অন্যগুলো হ্যাঁ ভালোই এই লাগছে। যে এইটা না, এটা না, আজকে এরপর ভালোই পারতেছি। হ্যাঁ, ক্যাশ ফ্লো ভালোই স্যার, কিন্তু ওই যে গত দুইটা ক্লাস স্যার আমাদের বেসিক অ্যাকাউন্টিং এর ওই যে ইনকাম স্টেটমেন্টের, ইনকামের সঙ্গে ব্যালেন্স, ওটা আসলে ওটা তো সবচেয়ে বড় অঙ্ক। ওইটা আনসার করবো না স্যার, দরকার নেই, কিন্তু অন্যগুলাই করবো। কিন্তু ওটা যদি আসে পরীক্ষায় কি করবেন? স্যার বিকল্প ওই যে রেশিও আছে স্যার, রেশিও অ্যানালাইসিস বা এরকম। ভাই করে যান, এখনো তো সময় আছে, অনেক সময়, কিন্তু আগে যুদ্ধে নামার আগে যদি হয়ে যায়। ওইটা হ্যাঁ করতে এটা গেলে ঠিক। দেখা যাবে সবকিছু শেষ। এই যে ইন্টারেস্ট স্যার এই যত। করছেন, অন্যদিকে লস হয়ে যাবে। তবু রাখবো, না, হাতে রাখি। যদি অনেক সহজ আসে অঙ্কটা, অঙ্ক এক তো সপ্তাহ সহজ দিন। দিবে, অঙ্ক তো কঠিন দেয় না, অঙ্ক তো সহজ অঙ্ক দেয়। খুব ইজি ছিল স্যার, আমরা না, আমি যে অ্যাসাইনমেন্টটা দিছি ওটা কি করতে পারছেন? ওটা যদি পারেন তাহলে পরীক্ষা পারবেন। ওইটা দেখবো সকালে ইনশাল্লাহ স্যার, ওইটা দেখবো। আর আজকে ওটা যদি রেশিওর, পারেন, আজকের ক্যাশ ফ্লো বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, ক্যাশ ফ্লো পারছি, ভালো বুঝতেছি ক্যাশ স্যার। ফ্লো একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা যদি করতে পারেন তাহলে মনে জি জি করেন যে পারবেন পরীক্ষা। আমি আর একটা অঙ্ক দেখাই, হ্যাঁ। জি। ওই দেখেন, অনেক সময় ব্যালেন্স শিটের সাথে একটা ইনকাম স্টেটমেন্টও দিয়ে দেয়, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, সেখান থেকে শুধু আমরা যে নেট ইনকামটা নেবো, নেট ইনকাম, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমেই নিতে হবে কি, নেট ইনকাম নিয়ে আমরা অঙ্ক শুরু করি। এই যে নেট ইনকাম 32,000 টাকা নিয়ে অঙ্ক শুরু করি, নেট ইনকাম 32,000। এখন আমি ডাইরেক্ট খুঁজবো কারে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে খুঁজবো, তাই না? নেট ইনকাম রাখার পরে আপনি ডেপ্রিসিয়েশন খুঁজবেন যে উপরে আছে। এই যে এখানে দেখি আমরা ডেপ্রিসিয়েশন আছে নাকি, এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেইড, এটা তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর, তাই না? ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর এত টাকা ক্যাশ। ইকুইপমেন্ট সোল্ড, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এর কাজ। দ্য ইকুইপমেন্ট কস্ট 18,000 টাকা অরিজিনালি অ্যান্ড হ্যাড এ বুক ভ্যালু 8,500 টাকা। আচ্ছা, যে ইকুইপমেন্টটা সেল করা হয়েছে 8,500 টাকায়, সেইটার অরিজিনাল খরচ হচ্ছে কত? 18,000 টাকা, এবং বুক ভ্যালু হচ্ছে 8,500 টাকা। তার মানে আমার প্রফিট এবং লস আমি হিসাব করি, প্রফিট ও লস, বুক ভ্যালু মাইনাস সেল ভ্যালু। বুক ভ্যালু কত? 8,500। সেল ভ্যালু কত? সেল ভ্যালু 8,500। তার মানে লাভ লোকসান কিছুই হয় না। তার মানে এটা এটা জিরো। প্রফিট অর লস অন সেল অর ইকুইপমেন্ট, তার মানে জিরো। পলাশ ভাই এটা বুঝছেন এটা? জি 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 বস, বুঝতে পারছি।
এই যে আমাদের ডেপ্রিসিয়েশন, অল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 14,500 টাকা ইন অপারেটিং এক্সপেন্স। তাহলে 14,500 টাকা এই যে দেখে এলাম অপারেটিং এক্সপেন্স হিসাবে 14,500। এখন এখানে আর কোনো আইটেম নাই, আমি চলে যাব কারেন্ট অ্যাসেট গুলোতে। কারেন্ট অ্যাসেটে এই যে এই দুইটা আছে, কারেন্ট অ্যাসেট বাড়ছে। কারেন্ট অ্যাসেটের সাথে বিপরীত রিলেশন, আর লাইবিলিটির সাথে পজিটিভ রিলেশন। কারেন্ট অ্যাসেট বাড়ছে তার মানে হচ্ছে বিয়োগ করতে হবে, তার মানে 16,000 টাকা বাড়ছে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা যোগ দিতে হবে 16,000। আর এখানে কারেন্ট অ্যাসেট এখানেও বাড়ছে, এটাও যোগ দিতে হবে 7,000 টাকা। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট দুইটা, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। সরি, কারেন্ট অ্যাসেট কি বাড়ছে না? 16,000, সরি কারেন্ট অ্যাসেট হচ্ছে বাড়ছে, তার মানে হচ্ছে আমাদের কি দিতে হবে, এটা হবে বিয়োগ। আমাদের হচ্ছে বিয়োগ দিতে হবে, বিয়োগ, সরি এটা হচ্ছে বিয়োগ, বাড়ছে তো বিয়োগ দিতে হবে, ওই যে রিভার্স রিলেশন, তাহলে আমাদের করতে হবে বিয়োগ। আবার কারেন্ট অ্যাসেট এখানে 7,000 টাকা, এটাও বিয়োগ, কারণ রিভার্স রিলেশন যদি বাড়ে তাহলে আমাদের এখানে কমাইতে হবে। আর কারেন্ট লাইবিলিটিস আছে একটা, না দুইটা আছে, এই একটা আর এই একটা, তার মানে এটা হচ্ছে কি বাড়ছে, এটার সাথে আর পজিটিভ রিলেশন, বাড়লে যোগ দিতে হবে 9,000 টাকা যোগ। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবেল, আর ট্যাক্স পেয়েবেল হচ্ছে কমছে, তার মানে এটা বিয়োগ দিতে হবে। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবেল 9,000 যোগ ডিক্রিজ ইন ট্যাক্স পেয়েবেল বিয়োগ। ঠিক আছে, এখন কেন যোগ বিয়োগ করতেছি এটা কি লজিক্যালি বুঝাইতে হবে না এমনি মনে মনে থাকবে বলেন? হুম, মনে থাকবে? কারেন্ট অ্যাসেটের সাথে নেগেটিভ রিলেশন, লাইবিলিটির সাথে পজিটিভ রিলেশন, মানে এটা বাড়লে ওইখানে কমাইতে হবে, এটা কম, এটা বাড়লে ওইখানে বাড়াইতে হবে। দেন আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত আসবে? 31,500 টাকা। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এটার জন্য আমাদের করতে হবে কি অ্যাসেটের দিকে যেতে হবে, অ্যাসেট। ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর 8,500 টাকা ক্যাশ। 8,500 টাকা আমরা ইকুইপমেন্ট সেল করছি, ঠিক আছে? তাহলে 8,500 টাকা সেল করছি আমরা, তাহলে আমরা এখানে লিখে দিই 8,500। এই যে 8,500 টাকা, টাকা আসছে, অ্যাসেট সেল করছি, টাকা আসছে। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একটা আইটেমই আছে 8,500 টাকা। এরপরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বললে আমাদের যেতে হবে এই যে লং টার্ম লাইবিলিটি এবং ইকুইটি, রিটেনেন্স থাকবে না। বন্ডস পেয়েবেল, বন্ডস পেয়েবেল কিসে কমছে, এখানে বন্ড টন্ডে কিছু বলা আছে। আচ্ছা, ডিভিডেন্ড, ডিভিডেন্ড পে করছে, টাকা চলে গেছে, তার মানে 20,000 টাকা মাইনাস। ঠিক আছে, ওকে, 20,000 টাকা হচ্ছে মাইনাস আমাদের। আর বন্ড কি হয়েছে, বন্ড হচ্ছে কমে গেছে, তার মানে বন্ডের টাকা কিছু পরিশোধ করা হয়েছে, লাইবিলিটি পরিশোধ করা হয়েছে, তার মানে বিয়োগ 3,000 কত, 6,000 টাকা বিয়োগ। কমন স্টক বাড়ছে, কমন স্টক ইস্যু করে টাকা আসছে, ফাইন্যান্স করা হয়েছে, টাকা আসছে। তা ঋণ করে আনেন বা আপনি শেয়ার ছেড়ে বা বন্ডসে আনেন, টাকা আসছে না গেছে এটা আপনাকে দেখতে হবে। তাহলে এখানে 4,000 টাকা যোগ, 4,000 টাকা যোগ, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এইটা। এই সবগুলো যোগ বিয়োগ করার পরে 18,000 টাকা আসে। এর সাথে আমাকে এই যে বিগিনিং ক্যাশ ফ্লো 20,000 যোগ দিতে হবে, যোগ দেওয়ার পরে এই এন্ডিং ক্যাশ ফ্লো এই 38,000 টাকা মিলে যাবে আমাদের। বলেন এখন কোনো প্রবলেম আছে? হ্যাঁ, বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই, কোনো কোশ্চেন নাই? আচ্ছা, নাই স্যার। অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন, অ্যাসাইনমেন্টটা করলেই ইনশাল্লাহ মোটামুটি ভালোই পারবেন। ঠিক আছে।
এর পরের অংশটা আচ্ছা, শোনেন, ফ্রি ক্যাশ ফ্লো যদি বের করতে বলে, ফ্রি ক্যাশ ফ্লো, ঠিক আছে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এই ডিভিডেন্ড পেটা বাদ দিয়ে দিবেন খালি, তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বের হবে। হ্যাঁ, অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ডিভিডেন্ডটা বাদ দিবেন, তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বের হবে। সো আজকে এই পর্যন্তই, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এটা কালকে দিয়ে দিন। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।